বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে যা কীর্তিকলাপ চলছে তাতে আমরা তো সম্পূর্ণ বিভ্রান্ত। এখন কূটনৈতিক ভাবে যে জিনিসগুলো সমাধান হয় সেগুলোকে কখনো সোশ্যাল মিডিয়ায়, কখনো ইনস্টাগ্রামে, কখনো ফেসবুক, কখনো ইউটিউবে এগুলো নিয়ে আলোচনা হচ্ছে। যে আলোচনাগুলো বৈঠকে একান্তই হতে পারত। যেমন শামা ওবায়েদ তিনি বললেন যে ভারতকে ঠিক করতে হবে যে তারা কি সম্পর্ক চায়। এগুলো এক প্রকার হুমকি কূটনৈতিক ভাষায়। তারপরে আপনাদের যে পররাষ্ট্র উপদেষ্টা তিনি বললেন ভারতকে উদ্দেশ্য করে আগে দুটো শর্ত দিয়েছেন, এক শেখ হাসিনার প্রত্যর্পণ এবং দুই হাদির হত্যাকারীদের প্রত্যর্পণ। এগুলো কিন্তু সব হচ্ছে গিয়ে মাঠে ময়দানে ভাষণ দেওয়ার মতো, কূটনীতি হচ্ছে। এখন আমাদের সঙ্গে এই যে ভারত একটা সৌজন্য দেখানো দেশ, সহনশীল দেশ, তারা সবসময় আর্থিক সাহায্যে ছুটে যায় এবং সর্বত্র ভারত কিন্তু সম্মান অর্জন করে এসছে। সেই ভারতকে যদি এই অবস্থা দেখানো হয়, মানে এই কূটনৈতিক পর্যায়ে ফেলা হয়, সেটা কি বিশ্বের কাছে খুব একটা ভালো বার্তা নিয়ে যায় বলে আপনাদের মনে হয়? বিশ্বই খুব ভালোভাবে নেবে? এগুলো কি বিশ্বের কাছে যাচ্ছে না? আজকে আমাদের আনন্দবাজারে একটা স্টোরি বেরিয়েছে, তারেক সফর নিয়ে চূড়ান্ত বিভ্রান্তি দিল্লিতে। আমি তার কয়েকটা লাইন পড়ছি। তারেক রহমানের সম্ভাব্য বাংলাদেশ সফর ক্রমশ রহস্য থেকে রহস্যজনক চিত্রনাট্যে পরিণত হচ্ছে। গত কয়েকদিন ধরেই তার যেতে পারি কিন্তু কেন যাব দ্বিধা এবং বিভিন্ন সম্ভাবনার ঢেউ দ্বিপাক্ষিক সম্পর্কে। আজ রাষ্ট্রপতি ভবনে তারেকের নয়াদিল্লিতে আসা সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেও তা প্রত্যাহার করে নেওয়া হয় এবং বিদেশ মন্ত্রকের উভয় নীরব থাকার পর কিছুটা হালকাচারি, এমন বলছে কূটনৈতিক মহল। আসলে তারেক রহমানকে 3টে ডেট দেওয়া হয়েছিল, 22, 24, 22, 23, 24। তা সেরকম ডেট চলে গিয়েছিল আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া তার নিয়ম অনুযায়ী উনি 21 তারিখে উনি একটা নোটিশ দিয়ে দেন চেঞ্জ অফ গার্ড, ওনাকে অভ্যর্থনা জানানোর জন্য, রাষ্ট্রীয় অভ্যর্থনা জানানোর জন্য, যেটা বিদেশি রাষ্ট্রপ্রধানদের ক্ষেত্রে হয়। লাল কার্পেট পেতে গাড়ির সামনে গিয়ে দাঁড়ায়, সেখানে রাষ্ট্রপতি থাকেন, প্রধানমন্ত্রী থাকেন, তারা গাড়ি থেকে নামলে পরে তারা প্রথম নমস্কার করেন, করমর্দন করেন এবং তারা ভেতরে নিয়ে যান, রাষ্ট্রপতি ভবনের ভেতরে নিয়ে যান। এটাই হচ্ছে রাষ্ট্রীয় সফরে হয়। সেইটাকে 1 ঘন্টার মধ্যে তুলে নেওয়া হলো এবং যে আমন্ত্রণ পত্র, নৈশভোজের একটা ব্যাপার ছিল, সব নৈশভোজ যাদেরকে ডাকা হবে তাদেরকে চিঠি পৌঁছে গেছিল, তাদেরকে ফের চিঠি দিয়ে জানানো হলো আপাতত এটা মুলতুবি রইল, পরে যদি কখনো হয় তাহলে জানানো হবে। এর মধ্যে বিদেশি অতিথি আছে যারা আমাদের আশেপাশের রাষ্ট্রে আছে। এখন উপস্থিত আছেন নেপালের রাজা, ভুটানের প্রধানমন্ত্রী, ব্রাজিলের অর্থমন্ত্রী, বাণিজ্য মন্ত্রী, তারাও থাকতেন। সাউথ আফ্রিকার বাণিজ্য প্রতিমন্ত্রী তিনিও রয়েছেন এখানে। মানে ভারত একটা মিলনের জায়গা, সবাই এসে এখানে একটা আলাপ আলোচনা করে, দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতি নিয়ে, বিশ্ব এশিয়ার রাজনীতি নিয়ে আলাপ আলোচনা করে। এই যে রাষ্ট্রপতিকে চিঠি দিয়ে সেই চিঠি উইথড্র করা, ইতিহাসে সামগ্রিক পৃথিবীতে ইতিহাসে এই প্রথম ভারত এটা চূড়ান্ত অপমানের দৃষ্টিতে দেখছে। আমি জানি না এরপর কি হবে, আমি তো কূটনৈতিক ব্যক্তি নই, আর কূটনীতির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, কিন্তু যেটুকু শুনতে পাচ্ছি এরপরে আর রাষ্ট্রীয় সফর হবে না। তারেক রহমান যদি আসেন তাহলে পরে সেটা হবে দ্বিপাক্ষিক সম্পর্ক। যে সম্মানটা দেওয়ার চেষ্টা করা হয়েছিল, যাকে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, তিনি সেই সম্মানটা গ্রহণ করার যোগ্য নন, এটাই কিন্তু বিশ্বের কাছে পৌঁছে গেছে। এবং সামনে কি হবে আমি বলে দিচ্ছি, বিশ্বের কোনো দেশ বাংলাদেশের প্রধানমন্ত্রী বা অন্য মন্ত্রীকে ডাকার ব্যাপারে 10 বার ভাববে।
যে আমরা আবার ভারতের মতো একটা রাষ্ট্রের মতো আমরা আবার অপমানিত হব না তো? অপমান বড় গায়ে লাগে। আর অপমান করছেন কাকে? ভারতের রাষ্ট্রপতিকে, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে। এরপর কি হবে তা আমি জানি না। তো বাংলাদেশের কপালে দুঃখ আছে, এটুকু আমি নিশ্চিত। কারণ বাংলাদেশ যে পথে যাচ্ছে সেটা কিন্তু অন্ধ গলি, কিছুই পাবে না, ওই গলিতে গিয়ে আটকে যাবে। আগে সবকিছুর উপর নির্ভর করতে হচ্ছে ভারতবর্ষের ওপরে। সেই ভারতবর্ষকে তোমরা চোখ রাঙাচ্ছে। যে কথাগুলো বলা হচ্ছে না, সেই কথাগুলো কিন্তু আলোচনার টেবিলে বলা যেত। আমরা এই চাই, দ্বিপাক্ষীয় আলোচনায় তো তাই ওঠে, আমার এই চাই, ও বলবে আমার এই চাই। দুপক্ষের মধ্যে সমঝোতা হয়ে একটা সমঝোতা স্বাক্ষর হবে, দুজনে সই করবে, একটা জয়েন্ট স্টেটমেন্ট রিডিং হবে, ব্যাস হয়ে গেল। এই তো হচ্ছে ব্যাপার। সেটাকে এত গোলাচ্ছে, গুলিয়ে 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 এটাকে একেবারে পাঁক করে দিয়েছে। এখন জানি না অন্য কোনো দেশ এরপরে ডাকবে কিনা। যুক্তরাষ্ট্র তো ডাকবেই না। সার্জিও ঘোর কালকে ফোন করেছিলেন, যখন ওই সমস্ত ওই চিঠিপত্র যখন উইথড্র করে নেওয়া হয়, সার্জিও ঘোর চিঠি পাওয়া মাত্র বিদেশমন্ত্রী জয়শঙ্করকে ফোন করেছিলেন। ব্যাপারটা কি? জয়শঙ্কর বলেছেন এই ব্যাপার। তখন উনি শুনে শুধু হেসেছেন। অর্থাৎ মানে কীর্তিকলাপ দেখে মনে হচ্ছে যে একটা নব্য শিশু যারা কূটনীতির ভাষা বোঝে না, কূটনীতি কি করে করতে হয় সেটা বোঝে না। এবার যখন আবার চাল ডাল তেলের প্রয়োজন হবে তখন কিন্তু আবার বাটি নিয়ে হাজির হবে। আর যদি সেই দম থাকে তাহলে পরে তোরা ভারতের কাছে আসিস না, তোরা চাইবিও, আপনারা চাইবেন, তোরা বলাটা ভুল, আপনারা চাইবেন আবার চোখও রাঙাবেন। দুটো তো একসঙ্গে হয় না, দুটো একসঙ্গে করতে গিয়ে দয় মুজে গেছে। এবার ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাৎ পাওয়া আর চাঁদে যাওয়া তারেক রহমানের কাছে প্রায় একই সমান হয়ে গেল। আর আজকে আমি বলে দিচ্ছি আপনাদের যে ভারত এমন অবস্থার সৃষ্টি করবে, সমস্ত মন্ত্রী পরিষদ যত আছে না, পারিষদ বর্গ সব ভারতে ছুটে আসবে, এমন অবস্থার সৃষ্টি করবে। আর আপাতত তারকের জন্য আমি যা শুনলাম, ভারতের রাস্তা বন্ধ। ভারতকে অনুরোধ জানালো, ভারত কোনো উত্তর দেবে না। আমরা চিন্তা করছি, আমরা দেখছি। রণদীপ জয়সওয়ালের মুখ দিয়ে কিন্তু এই কথাটাই বেরোবে, যেটা শেখ হাসিনার ব্যাপারে বারবার বেরোচ্ছে। তিস্তা জলবন্টন চুক্তি জলে গেল, তেল আপনারা পাবেন না। এবার রয়ে গেল খাদ্যপণ্য। 2-4 দিনের মধ্যে, এই ঘটনার পর 2-4 দিনের মধ্যে হয়তো সিদ্ধান্ত হয়ে যাবে যে আমরা আর খাদ্যপণ্য পাঠাতে পারবো না। কারণ বন্যায় আমাদের এখানে সত্যিই বন্যা হয়েছে, বন্যাতে আমাদের প্রচুর ফসল নষ্ট হয়েছে, আমরা দিতে পারবো না। যেমন তেলের ব্যাপারে বলা হয়েছে, আমাদের আভ্যন্তরীণ সমস্যা মিটিয়ে যদি বাঁচে তাহলে আমরা দেওয়ার চেষ্টা করব। তাহলে এখন আপনারা মূল চুষুন, আর কোনো উপায় নেই। কোথা দিয়ে খাবার আনবেন, কোথা দিয়ে কি করবেন, ওই তারেক রহমান অ্যান্ড পরিষদ তারাই স্থির করে নেন। আমরা পরের ভিডিওর জন্য আমি নিজেকে রেডি করছি। পরের ভিডিও যেটা করব সেটা হচ্ছে শেখ হাসিনার বাসস্থান পরিবর্তন। তিনি আর হিন্দানি আর বেশি থাকছেন না, তিনি বাসস্থান পরিবর্তন হচ্ছে। সেটা কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন, সেটা পুরোটা বলবো, বাকিটা এখন বলবো না, পুরোটা বলবো। তারেক রহমানের দিল্লি সফর যখন বড়সড় প্রশ্নের মুখে, তখন নতুন এক বিরোধের আবহ তৈরি হয়েছে ভারত ও বাংলাদেশের মধ্যে। যে বিষয়টি পারস্পরিক আলোচনার মধ্য দিয়ে মেটানো হয়েছে গত 5.5 দশক, সেই বিষয়টি আলোচনায় না মিটিয়ে সংঘাতের পথে আদায় করে নেওয়ার রাস্তায় হাঁটার কথা বলল বাংলাদেশ। এটাকে চুলকে ঘা করা বলা যায় কিনা সেটা আপনার বিবেচ্য। তবে কথাটা হলো, বাংলাদেশ যদি ভেবে থাকে এ পথে গেলে তার হক মিলবে, তাহলে বলতেই হয় এটা বড় ভুল ভাবনা, এবং এর বড় মাসুল কিন্তু গুনতে হবে বাংলাদেশকে। এটা কেন বলছি এই প্রতিবেদনে বলবো সেটা। চলুন যাওয়া যাক আলোচনায়। বন্ধুরা, আজ
ভারত বাংলাদেশ সম্পর্কের আকাশে এবার নতুন মেঘ জমতে শুরু করেছে। বিষয়টা সীমান্ত নয়, বাণিজ্য নয়, শেখ হাসিনাও নন, এবারের বিষয় জল, গঙ্গার জল। আর জল নিয়ে রাজনীতি দক্ষিণ এশিয়ায় নতুন কিছু নয়। পাকিস্তান বহু বছর ধরে সিন্ধু নদের জল নিয়ে ভারতের সঙ্গে বিরোধকে আন্তর্জাতিক মঞ্চে নিয়ে গেছে। ওয়ার্ল্ড ব্যাংক, নিউট্রাল এক্সপার্ট, কোর্ট অফ আরবিট্রেশন সব দরজাই ব্যবহার করেছে ইসলামাবাদ। লাভ কি কিছু পেয়েছে এ পর্যন্ত? না। এবার প্রশ্ন উঠছে, বাংলাদেশও কি পাকিস্তানের দেখানো সেই পথেই হাঁটতে চাইছে? কারণ বাংলাদেশের জলসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি গত 19শে আগস্ট এমন একটি কথা বলেছেন একটি সভায়, যাকে হালকাভাবে নেয়ার সুযোগ নেই। ঢাকার বাংলাদেশ ইনস্টিটিউট অফ ল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের এক সেমিনারে তিনি জানিয়ে দিয়েছেন, 1996 সালের গঙ্গা জল বন্টন চুক্তির নতুন সংস্করণে বাংলাদেশের স্বার্থ সুরক্ষিত করতে হবে। এর মানেটা হলো 1996 সালে শেখ হাসিনার আমলে যে চুক্তিটা হয়েছিল সেখানে বাংলাদেশের স্বার্থ সুরক্ষিত নয়। আর প্রয়োজন হলে অ্যানি এটাও বলেছেন, বাংলাদেশ যদি ভারত না মানে, বাংলাদেশ বিষয়টি ইন্টারন্যাশনাল ফোরাম অর্থাৎ আন্তর্জাতিক মঞ্চে নিয়ে যেতেও প্রস্তুত। মন্ত্রী বলেছেন, বাংলাদেশের একটি চুক্তি চাই এবং বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠার জন্য প্রয়োজন হলে আন্তর্জাতিক ফোরামেও যাবে ঢাকা। একই সঙ্গে তিনি দাবি করেছেন, নতুন চুক্তিতে থাকতে হবে কি গ্যারান্টি ক্লজ, গ্যারান্টি দিতে হবে। এখানে প্রথমেই একটা কথা পরিষ্কার করে নেওয়া দরকার, বাংলাদেশের মন্ত্রী সরাসরি বলেননি যে আমরা জাতিসংঘে ভারতের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছি। তিনি বলেছেন সেটা হলো প্রয়োজনে ইন্টারন্যাশনাল ফোরামে যাবেন। এটা ঠিক, বাংলাদেশের জল কূটনীতিতে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা। কিন্তু কেন এখন এই হুঁশিয়ারিটা দিলেন? যদি বুঝতাম আলোচনায় বসেছেন কিন্তু কোনো জায়গায় মীমাংসা হচ্ছে না, সমঝোতা হচ্ছে না, তখন একটা হুঁশিয়ারি দেওয়ার প্রশ্ন আসতেই পারে যে বাংলাদেশ যাবে আন্তর্জাতিক ফোরামে। কিন্তু এখন কেন? কারণ ঘড়ির কাঁটা চলছে। 1996 সালের 12ই ডিসেম্বর ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গার জল বন্টন নিয়ে যে ঐতিহাসিক চুক্তি হয়েছিল তার মেয়াদ 30 বছর, অর্থাৎ ডিসেম্বর 2026-এ বর্তমান চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। চুক্তির আর্টিকেল 12-এ বলা আছে 30 বছর পরে পারস্পরিক সম্পত্তির ভিত্তিতে এটা রিনিউ করা যাবে। সুতরাং আগামী কয়েক মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ চাইছে শুধু পুরনো চুক্তির রিনিউয়াল নয়, মনে রাখবেন শেখ হাসিনা 1996 সালে যে চুক্তিটা করেছেন তার রিনিউয়াল শুধু নয়, আরো শক্তিশালী একটা নতুন বন্দোবস্ত চাই বাংলাদেশে। আর সেই দাবির কেন্দ্রবিন্দুতে আছে কি? একটি শব্দ, গ্যারান্টি। বাংলাদেশ বলছে ভারতকে একটি নির্দিষ্ট পরিমাণ জল দেওয়ার নিশ্চয়তা দিতে হবে। কিন্তু প্রশ্ন হলো, বর্তমান চুক্তিতে কি আছে? খুব সহজ করে একটু বুঝিয়ে দিই বিষয়টি। ফারাক্কায় যদি 70,000 কিউসেক বা তার কম জল থাকে, আবার বলি ফারাক্কা যেখানে মুর্শিদাবাদের এখানে সেই ফারাক্কা ব্যারেজ আছে গঙ্গায়, সেখানে যদি 70,000 কিউসেক বা তার কম জল থাকে, ভারত ও বাংলাদেশ পাবে অর্ধেক। 70 থেকে 75,000 কিউসেক জল যদি থাকে ফারাক্কায়, বাংলাদেশ মানে 70 হলে ভারত পাবে 35, বাংলাদেশ পাবে 35। যদি 70-এর বেশি 75,000 কিউসেক জল থাকে, বাংলাদেশ পাবে 35,000 কিউসেক, ভারত পাবে বাকিটা যতটাই থাকুক। আর 75,000 কিউসেকের বেশি যদি জল থাকে, ভারত পাবে 40,000, বাংলাদেশ পাবে বাকিটা। এর সঙ্গে মার্চ থেকে মে মাসের গুরুত্বপূর্ণ সময় মানে শুখা সময়, সেখানে পালা করে উভয় দেশের 35,000 কিউসেক করে জল পাওয়ার ব্যবস্থা রয়েছে বর্তমান চুক্তিতে। আর এখানেই বাংলাদেশের আপত্তি। তাদের বক্তব্য, 1977 সালের একটা চুক্তি হয়েছিল মোরারজি দেশাইয়ের সঙ্গে বাংলাদেশের, সেখানে যে ধরনের মিনিমাম গ্যারান্টি ছিল
1996 সালের চুক্তিতে সেই রকম সুরক্ষা বা গ্যারান্টি বাংলাদেশের জন্য নেই 96-তে। সুতরাং এইবার তাহলে দেখি 1977 সালের সেই গ্যারান্টি ক্লজটা কি ছিল। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। 1977 সালে মোরারজি দেশাইয়ের ভারত সরকারের সঙ্গে বাংলাদেশের গঙ্গার জল নিয়ে একটা 5 বছরের চুক্তি হয়েছিল। সেখানে বলা হয়েছিল কোনো নির্দিষ্ট 10 দিনে গঙ্গার জল অস্বাভাবিকভাবে কমে গেলেও বাংলাদেশের প্রাপ্য জল সেই সময়ে নির্ধারিত অংশের 80% নিচে নামবে না। অর্থাৎ ধরুন যদি ফারাক্কায় তখন জলস্তর যদি 60% নেমে আসে, তাহলে বাংলাদেশের যে জলটা পাওনা, ধরুন বাংলাদেশের তখন হয়তো এমনি 35,000 মিনিমাম পাওয়ার একটা কথা, তার থেকে যদি সেটা যদি 60% নেমে আসে, তাহলেও বাংলাদেশকে ওই 35,000 কিউসেক জলের 80% নিচে, মানে 35-এর 80% হচ্ছে 28,000 কিউসেকের মতো। সেই 28,000 কিউসেকের কমে জল দেওয়া যাবে না, তাই ভারতের যতটুকুই জল থাক। অর্থাৎ নদীতে জল কমে গেল, তবুও বাংলাদেশের জন্য একটা মিনিমাম প্রোটেকশন জলের ছিল 77-এর চুক্তিতে। প্রাপ্য জলের 80% কমপক্ষে দিতেই হবে বাংলাদেশকে। এই ব্যবস্থার নাম ছিল বিখ্যাত 80 বা 80% গ্যারান্টি ক্লজ। বুঝাতে পারলাম? কিন্তু 1982 এবং 1985 সালের পরবর্তী বন্দোবস্তে তখনও চুক্তি হয়েছিল, সেই ক্লজটা উঠে যায়, অর্থাৎ এই ক্লজটা থাকেনি। আর 1996 এই সময় কারা করেছিলেন চুক্তি? ওই যে 1982 এবং 85-তে তখন ছিলেন হুসেন মোহাম্মদ এরশাদ, হাসিনা নন। 1996 সালের চুক্তিতে 1977-এর সেই একই ধরনের গ্যারান্টি ক্লজও আর ফিরে আসেনি। তাই এবার ঢাকা বলছে নতুন চুক্তিতে আমাদের গ্যারান্টি দিতে হবে, জল যত কমুক আমাদের জল এতটা দিতেই হবে। কিন্তু ভারতের পক্ষে এটা শুনতে খুব মনে হচ্ছে এটা তো ন্যায়সঙ্গত, তাদেরও এটা মনে হতে পারে যে তাদের দাবিটাও তো ন্যায়সঙ্গত, বাংলাদেশের দাবি। কিন্তু ভারতও পাল্টা বলতে পারে যে জল প্রকৃতি দিল না, সেই জল ভারত গ্যারান্টি দেবে কিভাবে? নদীর জল তো কোনো ব্যাংকের ফিক্সড ডিপোজিট নয় যে গেলাম আর ভাঙিয়ে নিলাম। ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, বর্ষার প্যাটার্ন বদলাচ্ছে, ওপর থেকে জলের ডিমান্ড বেড়ে যাচ্ছে, কারণ আমাদের হিমালয় থেকে জল আসছে। সেই জল, গঙ্গার জল যত নিচে নামতে থাকবে তার ডিমান্ড বাড়ছে। ভারতের নিজের উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গের কৃষি, পানীয় জল, পরিবেশ সবকিছুতেই চাহিদা রয়েছে, চাহিদা বাড়ছে। সুতরাং বাংলাদেশ যদি বলে যে প্রকৃতিতে জল থাকুক আর না থাকুক আমাকে আবার নির্দিষ্ট জল দিতেই হবে, ভারত খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলতে পারে ঘাটতির দায়টা একা আপস্ট্রিম কান্ট্রি বা ভারত নেবে কেন? তোমরাও ভাগ করে নাও। 1982 এবং 1985 সালের চুক্তিতে এই জন্যই তো গ্যারান্টি ক্লজ তুলে দেওয়া হয়। 1996 সালে না হয় শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন, কিন্তু 1982 এবং 85 সালে কে ছিলেন শাসক? বাংলাদেশে হুসেন মোহাম্মদ এরশাদ। ভারত শক্ত অবস্থান নিয়ে এই গ্যারান্টি ক্লজ তুলে দিয়েছে। তখন থেকে সেটা আবার মানবে? প্রশ্নই ওঠে না। বরং 1996 চুক্তিতে যে বেশি জল দেওয়ার কথা বাংলাদেশকে, সেটা আরো কমিয়ে দেওয়ার চেষ্টা করবে ভারত, কারণ গঙ্গায় জল কমেছে আর ভারতের অভ্যন্তরীণ চাহিদা বেড়েছে। ভারত ইতিমধ্যেই নিজের প্রয়োজনে বাংলাদেশকে দেয়া জলের পরিমাণ কম করে দেওয়ার ইঙ্গিতও কিন্তু দিয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের উচিত ছিল কি? ভারতের সঙ্গে আলোচনায় বসা আগের থেকে, অন্তত বছর খানেক আগের থেকে, যাতে অনেকদিন ধরে আলোচনা চলতে পারে, তা তারা করেনি। এখন ধমকি দিচ্ছে ইন্টারন্যাশনাল ফোরামে যাবে, আন্তর্জাতিক মঞ্চে। আন্তর্জাতিক মঞ্চ মানে জাতিসংঘ, বিশ্ব ব্যাংক, আন্তর্জাতিক আদালত ইত্যাদি। লাভ কি হবে কিছু? প্রথমে প্রশ্ন আসি, এই প্রশ্নটায় দেখি জাতিসংঘ তারা কোনো লাভ দিতে পারে কিনা। এখানে বাংলাদেশের হাতে একটা নতুন কূটনৈতিক অস্ত্র এসেছে, এটা দিয়েছেন মোহাম্মদ ইউনূস। 2025 সালে ইউনূসের আমলে ভারতের সঙ্গে নদী জল নিয়ে ঝগড়া করার জন্য বাংলাদেশ ইউনাইটেড নেশনস ওয়াটার কনভেনশনে যোগ দিয়েছে। দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে বাংলাদেশ এই কনভেনশনে যোগ দেয়। জাতিসংঘের তথ্য অনুযায়ী বাংলাদেশ 2025 সালের জুন মাসে এই কনভেনশনে
অ্যাকসেশন করে তাদের অন্তর্ভুক্ত হয়। এই কনভেনশনের মূল দর্শনটা কি? ট্রান্সবাউন্ডারি রিভার, মানে দুটো আলাদা রাষ্ট্রের মধ্যে যে সমস্ত নদী আছে বা আন্তঃসীমান্ত নদীর ক্ষেত্রে সহযোগিতা করতে হবে, যৌক্তিক ব্যবহার করতে হবে, তথ্য বিনিময় করতে হবে এবং এক দেশের ব্যবহারে অন্য দেশের বড় কোনো ক্ষতি যেন না হয় সেটাও দেখতে হবে। ঢাকা, তার যুক্তি হতে পারে গঙ্গা তো শুধু ভারতের নদী নয়, এটা একটা ইন্টারন্যাশনাল রিভার সিস্টেম, অতএব বেসিন ওয়াইড ম্যানেজমেন্ট দরকার। ডেইলি স্টারের রিপোর্ট বলছে ওই একই সেমিনারে এই 19 আগস্ট আসিফ নজরুলও বলেছেন, আসিফ নজরুল বাংলাদেশের ওই বিপ্লবী সরকার মোহাম্মদ ইউনূসের তার বড় একজন, তার আইনমন্ত্রী, তিনি বাংলাদেশকে বলেছেন বাংলাদেশকে বেসিন ওয়াইড ওয়াটার ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্কের দাবির দিকে যেতে হবে। এর মানেটা কি? মানেটা ফরাক্কায় এসে কত জল পাওয়া গেল প্রশ্ন সেটা নয়। এই বেসিন ওয়াইড ওয়াটার ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক হচ্ছে বাংলাদেশ জানতে চাইতে পারে ফরাক্কার আগে গঙ্গা নদীর যে বিরাট যাত্রাপথ হিমালয় থেকে, সেখানে কোথায় কত জল তোলা হচ্ছে, কোথায় বাঁধ হচ্ছে, কোথায় ইরিগেশন হচ্ছে, ভারতের রিভার লিঙ্কিং প্রজেক্ট ভবিষ্যতে গঙ্গার প্রবাহে কি প্রভাব ফেলবে, এখানে বাংলাদেশের কৌশলটা বুঝতে পারছেন? ঢাকা চাইছে আলোচনার ক্ষেত্রটা ফারাক্কার মধ্যে শুধু আবদ্ধ না রেখে বেসিন, মানে পুরো জন্ম থেকে গঙ্গা এসছে তার উপরে নজর দিতে হবে বাংলাদেশকে। মানে গঙ্গার উৎপত্তি স্থল থেকে ফারাক্কা পর্যন্ত গঙ্গা জলের যে হিসাব, সেই হিসাব দিতে হবে বাংলাদেশকে। এটা ভারতের পক্ষে অনেক বেশি জটিল প্রস্তাব এবং অপমানজনক, অসম্ভব একটি প্রস্তাব। গঙ্গা তখন ভারতের ভেতর দিয়ে বইবে বটে, তবে তার মালিকানার অনেকখানি কার্যত হবে বাংলাদেশের। এমন প্রস্তাব ভারত মানবে? এটা পাগল ছাড়া কারো মাথায় আসবে না। আর ইউএন কনভেনশন কি ভারতকে বাধ্য করতে পারবে? এখানেই গল্পের সবচেয়ে বড় টুইস্ট। বাংলাদেশ ওই ইউনাইটেড নেশনস ওয়াটার কনভেনশনে যোগ দিয়েছে, ভারত কিন্তু ওই কনভেনশনের পার্টি নয়। অতএব বাংলাদেশ সদস্য হয়েছে বলেই সেই কনভেনশনের সমস্ত ট্রিটি অব্লিগেশন স্বয়ংক্রিয়ভাবে ভারতের ঘাড়ে চাপিয়ে দেওয়া যাবে এমন নয়। আর এখানেই পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের মৌলিক পার্থক্য। পাকিস্তানের হাতে কি আছে? তার হাতে যা আছে বাংলাদেশের হাতে তা নেই। 1960 সালে ভারত ও পাকিস্তানের মধ্যে হয়েছিল ইন্দাস ওয়াটার্স ট্রিটি। সেই চুক্তির মধ্যেই ডিসপিউট সেটেলমেন্টের আন্তর্জাতিক ব্যবস্থা রয়েছে। প্রথমে পার্মানেন্ট ইন্দাস কমিশন, তারপর কোনো বিষয়ে যদি মতপার্থক্য হয় তাহলে নিউট্রাল এক্সপার্ট, তার কাছে যেতে হবে। আর ডিসপিউট হলে কোর্ট অফ আরবিট্রেশনের ব্যবস্থা করতে হবে। ওয়ার্ল্ড ব্যাংকেরও একটা নির্দিষ্ট প্রসিডিউরাল রোল আছে। তাই পাকিস্তান ওই গঙ্গা কিংবা রাতলে হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট নিয়ে আপত্তি তুললে আন্তর্জাতিক আরবিট্রেশন মেকানিজম ব্যবহার করার ট্রিটি বেসড রাস্তা পাকিস্তানের সামনে আছে। পাকিস্তান কোর্ট অফ আরবিট্রেশন চেয়েছিল, ভারত নিউট্রাল এক্সপার্টের পদ চেয়েছিল। কিন্তু 1996 সালের ভারত বাংলাদেশ গঙ্গা চুক্তিতে এমন আন্তর্জাতিক আরবিট্রেশন মেকানিজম নেই। বিরোধ হলে প্রথমে জয়েন্ট কমিটি, সেখানে সমাধান না হলে ইন্দো বাংলাদেশ জয়েন্ট রিভার্স কমিশন, সেখানেও যদি সমাধান না হয় বিষয়টা যাবে দুদেশের সরকারের কাছে। তারপর দুই সরকার মিউচুয়ালি ডিসকাশন করে সমাধান করবে। অর্থাৎ পাকিস্তানের মতো বাংলাদেশ চাইলো আর ট্রিটি মেকানিজম ধরে ওয়ার্ল্ড ব্যাংক বা কোর্ট অফ আরবিট্রেশনে চলে গেল, গঙ্গার ক্ষেত্রে সেই রাস্তা তৈরি করা নেই। এটা বিরাট পার্থক্য। পাকিস্তানের সঙ্গে ভারতের আন্তর্জাতিক সিন্ধু নদী জল বন্টন চুক্তি থাকা সত্ত্বেও পাকিস্তানের ঘুম কেড়ে নিয়েছে ভারত। অপারেশন সিন্দুরের এই ঘোষণার পর সোজা বলে দিয়েছে সন্ত্রাসের রক্ত আর জীবনের বাঁচাতে জল একসঙ্গে দিতে পারে না, মানে একসঙ্গে বইতে পারে না। অতএব দেব না তোমাদের সিন্ধুর জল। সেখানে বাংলাদেশ জাতিসংঘে নালিশ করলো আর ভারত ভয় পেয়ে সুটসুর করে দাবি মেনে নিল, এমনটা হয়? এটা ভাবা যায়? তাহলে কি বাংলাদেশের ইন্টারন্যাশনাল ফোরামের হুমকিটা ফাঁকা আওয়াজ? ওটা মোটামুটি ফাঁকাই, নাকের বদলে নরুন পাওয়ার মতো। কিংবা
ওই যে কথায় আছে না, ঘরে খুব ছার পোকা হয়েছে, তো ছার পোকা মারা যাচ্ছে না, ছার পোকা মারতে ঘর আগুনে পুড়িয়ে দেওয়ার মতো ব্যাপার। মানে মানে ওই গ্যারান্টি ক্লজ খুঁজতে গিয়ে কোন রকম জলও যদি বাংলাদেশে না যেতে পারে, এমনও হতে পারে যেটা চীন করছে ব্রহ্মপুত্রের উপরে বাঁধ দিয়ে, সেখানে ভারতের সেখানে আপত্তিতে তারা গ্রাহ্য করছে না। আবার জল না এলে ব্রহ্মপুত্রে এদের মেঘনা পদ্মা শেষ হয়ে যাবে, সেটাও তারা ভাবছে না, কারণ চীন বন্ধু, ভারত বন্ধু নয়। আর ইন্টারন্যাশনালাইজেশন মানে যে আদালতে গেলাম ভারতকে হারাতে হবে তা নয়। কূটনীতিতে আন্তর্জাতিকীকরণ নিজে একটা প্রেশার ট্যাকটিক্স। বাংলাদেশ বড়জোর কি করতে পারে? জল বন্টনকে ক্লাইমেটিক জাস্টিসের প্রশ্ন, সেই প্রশ্নে আসতে পারে। লোয়ার রিপারিন মানে একদম নিচের অববাহিকার যে রাষ্ট্র, তাদের প্রশ্ন, তাদের যে রাইট আছে সেই রাইট নিয়ে প্রশ্ন তুলতে পারে। এছাড়া এনভায়রনমেন্টাল ড্যামেজের প্রশ্ন করতে পারে, ইউএন এর বিভিন্ন ফোরামে বিষয়টা তুলতে পারে, আন্তর্জাতিক জনমত তৈরির চেষ্টা করতে পারে। আর মজার ব্যাপার হলো বাংলাদেশের জন্য এই পথ একেবারে নতুন নয়। স্বাধীনতার মাত্র কয়েক বছর পর ওই 1976 সালে 75 মুজিবুর বঙ্গবন্ধু 15ই আগস্ট তাকে খুন করা হলো। 76 সালেই বাংলাদেশ গঙ্গার জল নিয়ে, এখন যেমন মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমান ভারতের বিরোধিতায় নেমেছে, তখনও ওই সময় সরকার, এই বাংলাদেশ সরকার গঙ্গার জল নিয়ে 1976 সালে জাতিসংঘের সাধারণ পরিষদের মঞ্চে গিয়েছিল, বিষয়টা তুলেছিল সেখানে। পরবর্তীতে ভারত বাংলাদেশকে আলোচনায় মিটিয়ে নেওয়ার জন্য একটা কনসেনসাস স্টেটমেন্ট হয়েছিল এবং তার পরের বছরই 1977 সালে মোরারজি দেশাইয়ের সঙ্গে চুক্তিটি হয়। অতএব ঢাকার রাজনৈতিক মহলে তখন কে ছিলেন? তখনও তার পরেও বলে সম্ভবত তখন জিয়াউর রহমান ছিলেন। অতএব ঢাকার রাজনৈতিক মহলে কেউ যদি বলেন একবার ইন্টারন্যাশনাল প্রেশার কাজে লেগেছিল, আবার চেষ্টা করব, ক্ষতি কি? তার যুক্তি, তিনি তার মতো যুক্তি দিতেই পারেন, কিন্তু ভুলে গেলে চলবে না যে এবার পরিস্থিতি 1976-এর মতো নয়। আজকের ভারত 1976 সালের ভারত নয়। আজ ভারত বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতি, G20-র গুরুত্বপূর্ণ শক্তি, গ্লোবাল সাউথের প্রধান কণ্ঠগুলোর একটি। অন্যদিকে বাংলাদেশ ভারতের ডাউনস্ট্রিম নেবার হলেও তার অর্থনীতি, বাণিজ্য, বিদ্যুৎ, জ্বালানি, কানেক্টিভিটি, রিজিওনাল ট্রানজিট সব ক্ষেত্রে ভারতের সঙ্গে তাদের জড়িয়ে আছে তারা। তাই প্রশ্ন উঠবে, ঢাকা কি সত্যিই জল বিরোধকে বাইল্যাটারাল নেগোসিয়েশন থেকে বের করে জিওপলিটিক্যাল কনফ্রন্টেশনে নিয়ে যেতে চাইবে? আরো বড় প্রশ্ন, এতে বাংলাদেশের লাভ কতটা? কারণ নদীর জিওগ্রাফি বদলানো যায় না। বাংলাদেশ ভারতের ডাউনস্ট্রিমেই থাকবে, উপরে উঠতে পারবে না। জাতিসংঘ রেজলিউশন দিতে পারে, আলোচনা করতে পারে, রাজনৈতিক চাপ তৈরি হতে পারে, কিন্তু ভারত সেগুলো নাও মানতে পারে। গঙ্গার জল শেষ পর্যন্ত আসবে তাহলে কোথা দিয়ে? ভারতের ভূখণ্ড দিয়ে, ভারতের মানসিকতার উপর নির্ভর করে। অতএব শেষ পর্যন্ত তারেক রহমান সরকারকে দিল্লির সঙ্গে বসতেই হবে, নইলে বিপর্যয়। এবার আসুন তিস্তা প্রসঙ্গে দুটো কথা বলি। তিস্তার সমস্যা আলাদা এবং আরো জটিল, কারণ তিস্তার ক্ষেত্রে এখনো পূর্ণাঙ্গ ওয়াটার শেয়ারিং ট্রিটি হয়নি। দীর্ঘদিন ধরে ঢাকা চুক্তি চাইছে, দিল্লিও বিভিন্ন সময় আগ্রহ দেখিয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গের স্বার্থ, শুকনো মরশুমে জলের বাস্তব প্রাপ্যতা এবং কেন্দ্র রাজ্য সম্পর্ক সব মিলিয়ে বিষয়টি আটকে আছে। আর এখানেই ভারতের ফেডারাল স্ট্রাকচার বাংলাদেশের সামনে বাস্তব সমস্যা। দিল্লি একা রাজনৈতিক সিদ্ধান্ত নিলেই সবসময় সমস্যার সমাধান হয়ে যায় না। যেমন গঙ্গার ক্ষেত্রেও বিহার সমস্যা তৈরি করেছে, ইতিমধ্যেই বলেছে বিহারের স্বার্থ উপেক্ষা করে বাংলাদেশকে জল দেওয়া যাবে না। আর তিস্তা উত্তরবঙ্গের জীবন রেখা, বাংলাদেশের যেমন দাবি আছে পশ্চিমবঙ্গের মানুষেরও দাবি আছে। তাই তিস্তার ক্ষেত্রে কোনো সাস্টেনেবল সেটেলমেন্ট করতে গেলে ঢাকা দিল্লির পাশাপাশি কলকাতার উদ্বেগও উপেক্ষা করা যাবে না। মনমোহন সিংকে ঢাকায় পাঠিয়ে মমতা ব্যানার্জি আটকে দিয়েছিলেন তিস্তা চুক্তি। লিখে রাখুন, যে পথে চলেছে ঢাকা দিল্লির সম্পর্ক, তাতে কলকাতা থেকে শুভেন্দুও মমতার পথে হাঁটবেন, অন্তত এই ব্যাপারে তো বটেই। তাহলে পাকিস্তানের পথে বাংলাদেশ, এই তুলনাটা কতটা ঠিক? আমার মতে কৌশলগত অর্থে ঠিক, কিন্তু প্রয়োগগত অর্থে একেবারেই ভুল। পাকিস্তানের পুরনো কৌশল হলো ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বিরোধে কাঙ্ক্ষিত ফল না পেলে ইন্টারন্যাশনাল মেকানিজম এবং ইন্টারন্যাশনাল ওপিনিয়ন ব্যবহার করা। সেটা সেই কাশ্মীর থেকে শুরু হয়েছে, পেয়েছে কিছু, পায়নি। বাংলাদেশের সাম্প্রতিক বক্তব্যেও সেই প্রবণতার আভাস রয়েছে। এ পর্যন্ত ঠিক। ভারতের পায়ে পা লাগিয়ে ঝগড়া করার ব্যাপারে পাকিস্তান আর বাংলাদেশ
এক জায়গায় চলে গেছে। কিন্তু আইনি অর্থে এই তুলনাটা একেবারেই ভুল, কারণ পাকিস্তানের ইন্ডাস ট্রিটি আছে, বাংলাদেশের কোনো গঙ্গা ট্রিটি সেই ব্যবস্থা নেই যেখানে ইন্টারন্যাশনাল ডিসপিউট রেজলিউশন মেকানিজম রয়েছে। সুতরাং পাকিস্তান যে দরজা দিয়ে ঢুকতে পারে, বাংলাদেশ সেই একই দরজা দিয়ে ঢুকতে পারবে না। বাংলাদেশকে আগে দরজাই খুঁজতে হবে, খুঁজলেও পাবে না দরজা, কারণ দরজাই তো নেই। আর ভারত, আমার ধারণা ভারত প্রথমেই কনফ্রন্টেশনে যাবে না, যায় না ভারত, কারণ কূটনীতিটা ভারত বোঝে। দিল্লি বলবে আসুন বসুন আলোচনা করুন, টেকনিক্যাল ডেটা দেখুন, বাস্তবে কত জল আছে দেখুন, তারপর নতুন ফর্মুলা তৈরি করা যাক। কারণ ভারতের স্বার্থ চুক্তি ভেঙে দেয়া নয়। বাংলাদেশের সঙ্গে গঙ্গার জল নিয়ে কোনো এগ্রিমেন্ট না থাকা ভারতের পক্ষে ডিজায়ারেবল নয়। কিন্তু দিল্লি এমন কোনো গ্যারান্টি দেবে না যাতে ভবিষ্যতে প্রাকৃতিকভাবে জল কমে গেলেও ভারত ট্রিটি ভায়োলেশনের দায়ে পড়ে। অর্থাৎ ভারত বলবে ওসব গ্যারান্টি ফ্যারান্টি নয়, ডিস্ট্রেস মেকানিজম, শেয়ারিং মেকানিজম হবে বড় জোর। জল বেশি থাকলে দু দেশ ভাগ করবে, জল কমলে শর্টেজও দুটো দেশই ভাগ করে নেবে। বন্ধুরা, গঙ্গার জল নিয়ে আগামী কয়েক মাসের আলোচনা শুধু জল বন্টনের আলোচনা নয়, এর মধ্যে মিশে থাকবে ভারত বাংলাদেশের সামগ্রিক সম্পর্ক, বাংলাদেশের ডোমেস্টিক পলিটিক্স, পশ্চিমবঙ্গের স্বার্থ, ক্লাইমেট চেঞ্জ, আন্তর্জাতিক নদী আইন এবং দক্ষিণ এশিয়ার জিও পলিটিক্স। ঢাকা এবার বার্গেনিং টেবিলে বসছে না, বসার আগেই জানিয়ে দিচ্ছে আমরা ইন্টারন্যাশনাল ফোরামে যেতে পারি। যান, তবে এটা মনে রাখবেন, একই বাংলাদেশ ওরা প্রেশার ট্যাকটিক্স দিচ্ছে, আর ভারত দয়ালু বটে, তবে বোকা নয় যে বলবে আও বাহেল মুঝে মার দো, সার তুমি এসে আমাকে গুতো, এটাও ভারত বলবে না। সুতরাং বাংলাদেশের মাননীয় মন্ত্রী অ্যানি সাহেব এবং পূর্বতন আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব, এখনো সময় আছে। আপনাকে দেশটারও যদি বাঁচাইতে চান, যদি শুকিয়ে না মরতে চান, তবে আলোচনার টেবিলে আসুন, বসুন ভারতের সঙ্গে, আলোচনার মধ্যে দিয়ে বেরিয়ে আসুক সমঝোতার ফর্মুলা। তা যদি না করে বসে থাকেন গো ধরে ঢাকায়, আর ভারতকে ল্যাং মারার ফন্দি আটতে চান, তার ফল কি হবে জানেন? আমও যাবে, ছালাও যাবে। 1996 চুক্তিতে যে জলটুকু পাচ্ছেন, এখন যে জল পাচ্ছেন সেই জলও পাবেন না, কেউ আপনাদের বাঁচাতে পারবে না। কোনো জাতিসংঘের বাবা এসে আপনাকে বাঁচাতে পারবে না, তাদের ক্ষমতা নেই বাঁচাবার। অতএব সাবধান। এখনকার মতো এটুকুই। কেমন লাগলো আমাদের প্রতিবেদন জানাবেন, কমেন্ট করুন, লাইক দিন, শেয়ার করুন।